নমস্কার। হৃদয় ও মনের হদিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকালকার জীবনে। অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই দুটি বিষয় বর্তমানে ভীষণভাবে বেড়ে গেছে মানুষের মধ্যে। এই দুটি বিষয়কে কমাবার ক্ষেত্রে জলের কি কোনো ভূমিকা আছে? আসুন আমরা দেখি। এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং জানতে পারবেন যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই দুটো কমাবার ক্ষেত্রে জলের কি ভূমিকা আছে। আমরা আমাদের শরীরকে ঠিক রাখবার জন্য নানা রকম ব্যায়াম, শরীরচর্চা, খেলাধুলা, প্রাণায়াম, যোগাভ্যাস ইত্যাদি করি, কিন্তু আমাদের মনেরও একটা কিন্তু স্বাস্থ্য আছে, মানসিক স্বাস্থ্য আছে। এই মানসিক স্বাস্থ্যটাকে বজায় রাখবার জন্য আমরা অনেক কিছু করে থাকি। কেউ প্রাণায়াম করি, কেউ ধ্যান করি, কেউ ভ্রমণে যাই, কেউ নানা রকম খেলাধুলায় অংশ নিই। কিন্তু এর সাথে সাথে কিছু কিছু উপকরণেরও দরকার হয়। এই উপকরণগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জল। জল পান করা, অর্থাৎ শরীরকে হাইড্রেশন রাখা, জলকে জলকে ব্যবহার করা ঠিক মতো, জলকে ঠিক সময় মতো পান করা, সেটার কিন্তু একটা ভীষণ গুরুত্ব রয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি যে বর্তমান পৃথিবীতে ডিপ্রেশনে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 280 মিলিয়ন এবং অ্যাংজাইটিতে ভোগা মানুষের পরিমাণ প্রায় 300 মিলিয়ন। এক বিপুল সংখ্যক মানুষ এই দুটি মানসিক ব্যাধিতে কিন্তু আক্রান্ত হয়েছে এবং এই সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। এক্ষেত্রে জলের যে একটা বিশেষ ভূমিকা দেখা যাচ্ছে এই ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কমাবার ক্ষেত্রে, সেটা কিন্তু তারা দেখেছেন। এর পেছনে সুনির্দিষ্ট বিজ্ঞান রয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই আজকের আমাদের এই প্রতিবেদন। আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা সহজ সরলভাবে বুঝতে পারবেন যে জলপান আমাদের এই দুটি মানসিক ব্যাধি কমাতে কতটা ভূমিকা পালন করে। অ্যাংজাইটি এবং ডিপ্রেশন যদি আমাদের দীর্ঘকাল আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধে থাকে, তাহলে কিন্তু তার থেকে আমাদের অন্যান্য যে শারীরিক অঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু আক্রান্ত হবে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং জানুন যে জলপান আমাদের কতটা গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়ে মূলত তিনটি দিকের উপর আলোচনা করব। একটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন, আরেকটি হচ্ছে নিউরো ট্রান্সমিটার, যে বিভিন্ন পদার্থগুলো আমাদের শরীরের মধ্যে আছে সেই ব্যাপারটা, এবং 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অক্সিজেন। আমাদের মস্তিষ্ক বা ব্রেন, তার 75% কিন্তু জলে পরিপূর্ণ, অর্থাৎ 4/3 কিন্তু জল। ফলে মস্তিষ্ক সবসময় চায় যে সেটা যেন জলে আর্দ্র থাকে, ময়েস্ট থাকে। কিন্তু যদি কোনো কারণে আমাদের মস্তিষ্কে যদি জলের পরিমাণটা কমে যায়, মস্তিষ্কে যে অসংখ্য কোষ রয়েছে সেই কোষে যদি জল কমে যায়, ফলে কিন্তু মস্তিষ্ককে অনেক বেশি কাজ করতে হয়। অনেক বেশি কাজ করার ফলে সে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। তার যা কাজ করার দরকার তার চাইতে যদি তাকে বেশি কাজ করানো হয়, তাহলে সে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। আর এই ক্লান্ত হয়ে পড়লেই কর্টিসল বলে একটা অ্যাংজাইটি তৈরি করার উপাদান আমাদের শরীরের মধ্যে তৈরি হয়। আর যার ফলেই কিন্তু আমাদের তখন অ্যাংজাইটি তৈরি হয়, আমাদের ডিপ্রেশন তৈরি হয়। আমাদের যদি মস্তিষ্ক ঠিকমতো কাজ না করতে পারে, তাহলে আমরা কিন্তু ক্লান্তি অনুভব করব, অবসাদ অনুভব করব, অবসন্ন অনুভব করব এবং তার ফলশ্রুতিতেই আমাদের কিন্তু আস্তে 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 ডিপ্রেশন তৈরি হবে এবং ডিপ্রেশন থেকেই কর্টিসল নামক একটা রাসায়নিক পদার্থ তৈরি হবে, যেটা কিন্তু আমাদের অ্যাংজাইটিটাকে বাড়িয়ে দেয়। এর সাথে সাথে আসছি নিউরো ট্রান্সমিটার পদার্থগুলো। আপনারা নিশ্চয়ই নামগুলো শুনেছেন। ডোপামিন, সেরোটোনিন, এই সমস্ত পদার্থগুলোকে বলা হয় নিউরো ট্রান্সমিটার পদার্থ। এগুলো আমাদের যে স্নায়ু কোষগুলো আছে সেই স্নায়ু কোষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত
সে কিন্তু এই রাসায়নিক পদার্থগুলোকে নিয়ে যায়। রাসায়নিক পদার্থগুলো বিভিন্ন শরীরের আমাদের উৎপন্ন হয় এবং তাকে নির্দিষ্ট অঙ্গে পরিবেশিত করে, এবং আমাদের শারীরবৃত্তীয় যে কাজ সেটা সুষ্ঠুভাবে পালিত হয় এবং শরীরটা কিন্তু ভারসাম্য তার জন্য বজায় থাকে। তো এই নিউরো ট্রান্সমিটারগুলো কিন্তু যায় আমাদের মধ্যে যে তড়িৎ আবিষ্ট যে পদার্থগুলো আছে তার মাধ্যমে, এবং এই তড়িৎ আবেশটা তৈরি হয় আয়নের মাধ্যমে, ইলেকট্রোলাইটের মাধ্যমে, এবং তার জন্য কিন্তু জলের বিশেষ ভূমিকা রয়েছে। জলই কিন্তু এগুলো আয়নিত হয় এবং তার মাধ্যমে কিন্তু এই নিউরো ট্রান্সমিটার পদার্থগুলি এক কোষ থেকে আরেক কোষে, এক স্নায়ুকোষ থেকে আরেক স্নায়ুকোষে যায়, এবং যার ফলশ্রুতিতে আমাদের দেহ কিন্তু ভারসাম্য বজায় রাখতে পারে। তার শারীরবৃত্তীয় যে বিভিন্ন কাজ, আভ্যন্তরীণ যে কাজগুলো, সেগুলো কিন্তু সঠিকভাবে হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন জলের কতটা ভূমিকা। তৃতীয় আর একটা বিষয় যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে অক্সিজেন। আমাদের মস্তিষ্কে যদি জলের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু কোষগুলোর মধ্যে যে কোষের সাথে সাথে রক্তরস বা আমাদের রক্ত, তাও কিন্তু ঘন থকথকে হয়ে যায়। আপনারা দেখেছেন যে শীতকালগুলোতে আমাদের জলের পরিমাণ কমে যায়, এবং এই শীতকালগুলোতেই কিন্তু দেখা যায় যে আমাদের হার্ট অ্যাটাক এবং যে হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যাটাকগুলো কিন্তু এই শীতকালে বেশি হয়। কেন কি না, এই সময় রক্তটা থকথকে ঘন হয়ে যায় আমাদের জলের পরিমাণ কম খাওয়ার জন্য। শীতকালে আমরা একটু জল কম খাই, যার ফলে রক্ত কিন্তু তখন ঘন থকথকে হয়ে যায়, অক্সিজেন ঠিক মতো শরীরের সব জায়গায় পৌঁছাতে পারে না, ফলে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যায়। সুতরাং এই রক্তটাকে সঠিক রাখার জন্য, তার পরিমাণ, তার ঘনত্ব ঠিক রাখবার জন্য কিন্তু এই জলের প্রয়োজনীয়তা রয়েছে। মূলত এই তিনটি বিষয় আমাদের কিন্তু জল পানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনাদের সকলেরই হয়তো কম বেশি এরকম অভিজ্ঞতা হয়েছে যে আপনি সারাদিন ঠিক সময় মতো জল পান করে উঠতে পারেননি, অনেক পরিশ্রম করেছেন, দিনের শেষে আপনি ঘরে এসে দেখলেন আপনার মাথাটা যন্ত্রণা করছে। এর কিন্তু একটি কারণ, সেটা হচ্ছে জল ঠিকমতো পান না করার ফলে আমাদের মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয়নি, এবং সে কিন্তু ক্লান্ত অবসন্ন হয়েছে, এবং তার সাথে সাথেই কিন্তু তার শরীর থেকে যে ডিপ্রেশনের যে এবং অ্যাংজাইটির জন্য যে সমস্ত পদার্থগুলো নির্গমন হয় সেগুলো হয়েছে, এবং আপনি ক্লান্তি অবসাদ অনুভব করছেন। 2012 সালে নিউট্রিশন নামক এক পত্রিকায় একটি প্রতিবেদনে প্রকাশিত হয় যে তারা একদল বিজ্ঞানী তারা পরীক্ষা করেন অনেকগুলো মানুষের উপর, যে জল পান করলে কি হয় আর না করলে কি হয়। একদল মানুষ যাদেরকে ঠিক সময় মতো জল পান করানো হয়, দেখা যায় তারা কিন্তু ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে কম ভুগছেন, কিন্তু যারা জল পানটা কম করেছিলেন তাদের মধ্যে কিন্তু অ্যাংজাইটি এবং ডিপ্রেশন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। সুতরাং জলপান যে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা আসুন আমরা এই জলপান করার ক্ষেত্রে কিছু টিপস নিয়ে আলোচনা করি। জলপান করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ হাত পা ধোয়ার পরেই আমরা সাধারণত চা বা কফি খাই, কিন্তু এই চা বা কফি খাওয়ার আগে আমাদের সম্পূর্ণ 1 গ্লাস পরিপূর্ণ জল পান করতে হবে, কারণ এই জলটাই কিন্তু সকালবেলায় আমাদের খুব দরকার হয়। কারণ সারা রাত ধরে আমরা যে ঘুমাই সেই সময় আমাদের কিন্তু জল অনেকটাই নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে যায়, এবং সকালবেলায় আমরা যখন টয়লেটে যাই সেখানেও বেরিয়ে যায়, ফলে কিন্তু সকালবেলায় আমাদের শরীরে কিন্তু জলের একটু ঘাটতি দেখা যায়। এবং আপনারা লক্ষ্য করবেন এটাও যে ভোরবেলার দিকেই কিন্তু হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাকগুলো হয়। কেন কি, এইটাই কিন্তু কারণ যে শরীরে কিন্তু তখন জলের ঘাটতি থেকে থাকে, এবং জল কম থাকার জন্য শরীরে কিন্তু অক্সিজেনের মাত্রা কমে যায়। সুতরাং সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের জলপানটা একান্ত দরকার। দ্বিতীয় আর একটা টিপস আপনাদের বলতে পারি, সেটা হলো বর্তমানকালে অনেকগুলো অ্যাপস তৈরি হয়েছে, ওয়াটার রিমাইন্ডার অ্যাপস। এগুলো খুব সহজলভ্য, আমাদের প্রত্যেকের মোবাইলে এগুলোকে অ্যাপসগুলোকে অ্যাক্টিভ করে নিতে পারি, ইনস্টল করে নিতে পারি, এবং সে ঠিক সময় অন্তর অন্তর আমাদেরকে জানিয়ে দেবে কখন জল খেতে হবে। আপনারা যদি টাইম সেট করে রাখেন তাহলে সে কিন্তু আপনাদের সময় মতো করে জানিয়ে দেবে যে নির্দিষ্ট সময় আপনারা জল খান।
তৃতীয় আর একটি আপনারা নিতে পারেন পদ্ধতি, সেটা হচ্ছে জলের বোতলটাকে চোখের সামনে রাখা। আপনি যেখানে বসেন, থাকেন, কাজ করেন, সেখানে যদি সামনে যদি জলের বোতল থাকে, তাহলে কিন্তু আমাদের জল পান করার অভ্যাসটা কিন্তু সহজেই গড়ে উঠতে পারে, যে জলের বোতল দেখলেই আমাদের জল খাওয়ার অভ্যাস হবে। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের ফল খাবেন, যে ফলগুলো জলে পরিপূর্ণ, যেমন শসা, তরমুজ, লেবু, এই জাতীয় অনেক ফল আছে যেগুলো জলের পরিমাণ বেশি থাকে, সেই সব ফলগুলো খাবেন। শসা কিন্তু দিনের বেলায় খাবেন আপনারা, রাতের বেলা না খাওয়াটাই বাঞ্ছনীয়, কারণ শসাতে যে পদার্থগুলো আছে দিনের বেলায় খাওয়া ভালো। সুতরাং এইটাও খেয়ে দেখতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অ্যালকোহল বা চা এগুলো একটু অ্যাভয়েড করবেন। চা, অ্যালকোহল, কফি এগুলো খেলে পরে আমাদের শরীর থেকে জল অনেকটা নিষ্কাশন হয়। আমাদের এগুলো শরীরটাকে চাঙ্গা করার জন্য সে কিন্তু শরীর থেকে অতিরিক্ত জলটাকে শোষণ করে নেয়, বের করে দেয়। কিন্তু তার জন্য কিন্তু কোষে কিন্তু জলের ঘাটতি দেখা দেয় পরবর্তীকালে। সেই মুহূর্তে আমরা চা বা কফি খেয়ে কিছুটা চাঙ্গা হই বটে, কিন্তু দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে কালে কিন্তু আমাদের শরীরে জলের ঘাটতি ঘটে। সুতরাং সেইটা কিন্তু অ্যাভয়েড করবেন। আরেকটি হলো যে জলপান যদি সাধারণ জল ভালো না লাগে, জলের সাথে আপনারা শরবত করে খেতে পারেন। কিছু মিন্ট জাতীয় জিনিস আছে, সেগুলো মিশিয়েও কিন্তু খেতে পারেন। শুধু জল যদি পান করতে ভালো না লাগে, তাহলে কিন্তু জলের পরিমাণটা সেক্ষেত্রে বাড়ে। এই কয়েকটা টিপস আপনাদের কাছে রাখলাম। এছাড়াও আপনারা নিজেরা কিছু টিপস তৈরি করে নিতে পারেন যাতে নিয়মিত জলপান করতে পারেন। কিন্তু একটা কথা এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে জলপান ভালো মানেই কিন্তু গ্যালন গ্যালন জল খাওয়া যাবে না। গ্যালন গ্যালন জল খেলে কিন্তু আমাদের শরীর থেকে অনেক প্রয়োজনীয় পদার্থ কিন্তু নিষ্কাশন হয়ে যাবে ইউরিনের মাধ্যমে, সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। মোটামুটি বিজ্ঞানীরা যেটা বলে থাকেন যে সারাদিনে 2 লিটার জল একজন সুস্থ স্বাভাবিক মানুষ খেতে পারেন। 2 লিটার জলের বেশি কখনো কখনো খাওয়ার দরকার হতে পারে, বা কমও অনেক সময় হয়। সেক্ষেত্রে 3টে জিনিসের কথা মাথায় রাখতে হবে। যদি কারোর শরীর স্বাস্থ্য অনেক বেশি আহ, বড় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার 2 লিটারের চাইতে একটু বেশি জল খাওয়ার প্রয়োজন হবে। যদি কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম যদি কারোর বেশি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু জলের পরিমাণ বেড়ে যাবে। আরেকটি হচ্ছে আবহাওয়া, যেমন গরমকাল, গ্রীষ্মকাল, সেই সময় কিন্তু জলপানের পরিমাণটা 2 লিটারের চাইতে বেশি হয়। আবার শীতকালে আমাদের জলের পরিমাণটা সেই তুলনায় হয়তোবা একটু কম হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু 2 লিটারের কম না হওয়াই বাঞ্ছনীয়, কারণ শীতকালগুলোতেই কিন্তু এই সমস্ত হার্ট ফেলিয়ারের ঘটনাগুলো ঘটে থাকে। সুতরাং সে শীতকালেও কমপক্ষে 2 লিটার কিন্তু জল পান করাটা একান্ত জরুরি। সুতরাং আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে জল পান করাটা কতটা দরকারি, এবং এর মাধ্যমে আমরা ডিপ্রেশন এবং অ্যাংজাইটিকে অনেকটাই দূর করতে পারি। আমরা আমাদের ভিডিও শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে লাগে, তাহলে নিশ্চয়ই লাইকস, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কমেন্টস করবেন, যেটা আমাদের পরস্পর সমৃদ্ধ হতে সাহায্য করে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার।